আমাদের সকলকে ঢাকা লিট ফেস্টের 10ম অধিবেশনের তৃতীয় দিনে সাদর আমন্ত্রণ জানাই। আমাদের এবারের সেশন বৃহৎ বাংলা সাহিত্য চর্চা ও ইতিহাস। আমাদের এবারের সেশনটি সঞ্চালনা করবেন কবি, প্রাবন্ধিক, অনুবাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাসুদুজ্জামান স্যার। আমি ওনাকে মঞ্চে ডেকে নিচ্ছি, উনি এসে স্পিকারদের সঙ্গে আপনাদের ইন্ট্রোডাকশন করিয়ে দেবেন এবং উনি পুরো সেশনটি সঞ্চালনা করবেন। আমি ওনাকে মঞ্চে ডেকে নিচ্ছি। এছাড়াও আমি তার সঙ্গে বক্তাদেরকেও মঞ্চে ডেকে নিচ্ছি। রয়েছে কুতুব আজাদ, বিভাস রয়, জাফির সেতু, বনানী চক্রবর্তী, মোহাম্মদ আজম। হাততালি হয়ে যাক ওনাদের জন্য। তো শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে, এবং আজকের এই আলোচনা অনুষ্ঠানে বা এই সংলাপধর্মী অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আমার সঙ্গে মোট আরো দুজন থাকার কথা, না শুধু বিভাস না, বিভাসই শুধু আসেনি, হ্যাঁ দুজন আরো আসার কথা। বিভাস রায় চৌধুরী, উনি এসছেন সীমান্তের ওপার থেকে, আর কুতুব আজাদ আমাদের বাংলাদেশে এখন এসে পৌঁছাননি, কিন্তু আমরা শুরু করতে চাই যেহেতু সময়ের একটা সমস্যা হয় আর কি। আমরা যেহেতু 4-5 জন আলোচক আছে, তো সময় খুব বেশি পাওয়া যাবে না, তো আমি শুরু করি। কিন্তু তার আগে একটা কথা বলবো, সেটা হলে আমার পরিচয় আপনারা জেনেছেন, কিন্তু যিনি প্রথম কথা বলবেন আমাদের এখানে, বা যারা প্রথম কথা বলা শুরু করবেন একজন একজন করে, তারা নিজেরা পরিচয় দেবেন, তাতে অনেকখানি সুবিধে যে সবাই ভালো মতো জানতে পারবেন আপনাদের সম্পর্কে। তো আমি, আপনারা বিষয়টা দেখেছেন যে বৃহৎ বাংলা সাহিত্য চর্চা ও ইতিহাস, দুটো প্রসঙ্গ এর মধ্যে কিন্তু যুক্ত আছে। তো আমি প্রথমেই আজমকে বলতে বলবো, এবং পরিচয়টা নিয়ে নেবেন। সেটা হলো যে আমরা কিভাবে এই বৃহৎ বাংলাকে সংজ্ঞায়িত করব। ধন্যবাদ। আমি মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করি। আর লিখি নন ফিকশন। বৃহৎ বাংলা এটা সংজ্ঞায়িত করা আসলে এখন আর খুব সহজ নয়। আমাদের এখানে যারা এটা নিয়ে কাজ করে বা কথা বলে, তারা অনিবার্যভাবে আমাদের সবারই চেনা দীনেশচন্দ্র সেনের বৃহৎ বঙ্গ বইয়ের রেফারেন্সে আসলে কথাটা পড়ে। কিন্তু দীনেশচন্দ্র সেন যে ভাবগত পরিমণ্ডলের মধ্যে বৃহৎ বঙ্গটা পারসিভ করতে পেরেছিলেন এবং দুখণ্ড ঢাউস বইতে সেটার একটা বাস্তব রূপও দেখিয়েছিলেন, সেই মনোভঙ্গিতে আসলে বাংলা অঞ্চল তো আর নেই। এটা আমাদের খেয়াল করা দরকার, যেটা আসলে খুব একটা প্রশ্নের মধ্যে আছে বলে আমি লেখাপত্র কিংবা অনুমানের মধ্যে দেখি না। সেটা হলো এই যে দীনেশচন্দ্র আমাদের একটা বিশেষ প্রজন্মের অন্যতম প্রধান, বা এমনকি হয়তো প্রধান একজন ব্যক্তি, যেই প্রজন্ম বাংলা অঞ্চলকে একসাথে ধর্ম নির্বিশেষে দেখতে পারতেন। হরপ্রসাদ শাস্ত্রী ওই প্রজন্মের মধ্যেই পড়বেন। আমি এই তালিকায় 1900 সালের আশপাশে কাজ করেছেন এরকম আরো কয়েকজনের নাম নিয়ে থাকে, যেমন ধরা যাক তার মধ্যে একজন খুব বিশিষ্ট বিনয় সরকার। তো ওই যে প্রজন্মটা হলো এমন যে কলকাতায় একটা কমিউনিটি মডার্নাইজড, কলোনাইজড, ওয়েস্টার্নাইজড, অ্যাংলিসাইজড, অথবা তার সঙ্গে কিছু জাতীয়তাবাদী চিন্তা ভাবনার বিকাশ ঘটছে, এবং তার মধ্যে মুসলমান মধ্যবিত্তের অল্প অল্প বিকশিত হচ্ছে এখনো। 1923-এর পর যে ঘটনা ঘটবে, 1932-এ যে ঘটনা ঘটবে,
1936-এ যে ঘটনা ঘটবে, 1946-এ যে ঘটনা ঘটবে, যে ঘটনাগুলো পরবর্তীকালে এই বৃহৎ বাংলা একত্র অনুধাবনের ক্ষেত্রে আমাদের। আমি কি একটা প্রশ্ন করতে পারি এই সঙ্গে প্রাসঙ্গিক? আপনি কি রাজনৈতিক বিভক্তিটাকে এখন তাহলে গুরুত্বপূর্ণ মনে করছেন? রাজনৈতিক বিভক্তির অনেক আগেই সাংস্কৃতিকভাবে, পারসেপশনে, সাহিত্য জগতে, ভাষার জগতে এই ব্যাপারগুলো তো প্রচন্ডভাবে ছিল, ঠিক আছে? সেটা পরে রাজনৈতিকভাবে আসলো কখন? যখন মুসলমান মধ্যবিত্ত পাওয়ার শেয়ার চাইল 1923 থেকে 32, রোয়েদা 36, 46, এই সময়গুলোতে। আমি সেদিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে আমাদের এখানে বৃহৎ বঙ্গ, এই ব্যাপারটা অল্প সময়ের জন্য আসলে সামগ্রিক পারসেপশনে ছিল, কথায় আছে, বাস্তবে খুব কম সময়ের জন্য ছিল। আমি যদি এই কথা মনে করে দিই, আজকের দিনে কাজটা অনেক জটিল হয়ে গেছে এবং কিছুটা সংকীর্ণ হয়ে গেছে। আজকে আমরা বাংলার কথা ভাবলে পূর্ব এবং পশ্চিম বাংলা এভাবেই ভাবি। আসলে তো দুই ভাবে দেখা যায় না, একটা হচ্ছে চেতনাগত দিক থেকে, ভাবনার দিক থেকে, আর একটা ভৌগোলিক দিক থেকে। তো আপনি একটা চেতনাগত দিক থেকেও বলেছেন, আবার ভৌগোলিক দিক থেকেও নির্দেশ করেছেন। তো আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো যে অনেকটা আলাদা হয়ে গেছে, এটা আপনি বলতে চেয়েছেন। আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এমনিতেই আমরা রেটরিক্যালি কথাটা যতটা উচ্চারণ করি, বাস্তবে তার পারসেপশন কিংবা তার যে অ্যাক্টিভিটিস, কর্ম ভিন্ন হয়ে গেছে, সেটা আমরা খুব একটা দেখি না। শেষ বাক্যটা আমি শুধু বলতে চাই, সেটা হচ্ছে এমনকি ঘটনা যেটা ঘটেছে যে এই ধরনের যে কোনো আলাপে আমরা আসলে পূর্ব এবং পশ্চিম বাংলার কথা উল্লেখ করি, বাস্তবে ধরা যাক আসাম এবং ত্রিপুরাকে একীভূত করা যে ব্যাপারটা আসলে খুব জরুরি, সেটা আমাদের মধ্যে নাই। এই নাই যে তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো কেন নাই, তার ইতিহাসটা তার আসলে। ধন্যবাদ আজম। আমি এবার একটু বনানীর কাছে যেতে চাই। বনানী, এই একই প্রশ্ন তোমাদের দিক থেকে কিভাবে দেখো? আসলে যে জায়গায় আমরা সবকিছুই, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ক্ষমতা একটা বড় জায়গা, পাওয়ার। এবার ক্ষমতা চিরকাল কলকাতা কেন্দ্রিক একটা জায়গা নিয়েই থেকেছে। আপনি যে কথাটা বলছিলেন, আমরা কাঁটাতার তো যত দিন যাচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে। যতই আমরা আধ ঘন্টায় এখানে পৌঁছাই বা ওখানে পৌঁছাই, তার জন্য যে ব্যবস্থা, ক্রমশ যে ক্ষমতাশালী রাষ্ট্র সে আরো ক্ষমতা দেখাচ্ছে, পাশের রাষ্ট্র তিনিও ক্ষমতা ইয়ে করে, এই ক্ষমতায়নের জায়গায় দাঁড়িয়ে বাঙালি কিন্তু এমন একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে, সেটা আমরা বাংলা ভাষা দুপক্ষেই ব্যবহার করছি। আমরা কতটা করছি, আস্তে আস্তে আমরা ভীষণভাবে একটা থ্রেটেন্ড অবস্থায় এসে পৌঁছেছি, ভয়ঙ্করভাবে একটা জায়গা আসছি দিনে দিনে। সেই সঙ্গে আমাদের যারা কলকাতায় আমরা থাকি, তারা আমাদের আর যারা বাংলা ভাষাভাষী আছি তাদের দিকেও ফিরে তাকানোর দিকটাতেও খুব ভীষণ রকমভাবেই অসুবিধের একটা জায়গায় রয়েছে। আমি নিজে কলকাতায় থাকলেও আমি কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। একটু আগেই একটি সেশনে আমার এখানে বসে আছেন মাননীয় উপাচার্য, আমি সকলকে এই প্রসঙ্গে বলি, আমি যেহেতু সময় কম, সবাইকে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা আমি জানাইনি, আমি সেটা জানাই আমার পক্ষ থেকে। আমার এখানে বসে আছেন মাননীয় উপাচার্য ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপোধীর ভট্টাচার্য। তিনি একটা কথা বলছিলেন যে আসামে আমাদের বাংলা বই, আমাদের পশ্চিমবঙ্গের বাংলা বই পৌঁছয় না। তো আমরা সাহিত্য চর্চা করি, আমরা একই ভারতবর্ষে থাকি, অথচ আমার বই আমার দেশেই কিন্তু ঠিক মতো পৌঁছচ্ছে। সেখানে আমরা দুবঙ্গের মধ্যে সংস্কৃতির আদান প্রদান, দুবঙ্গের মধ্যে আমাদের ভাবনার আদান প্রদান, সেটা কতটা সম্ভব? তার মানে একই ভূখণ্ডের মধ্যে থেকেও, মানে রাজনৈতিক ভাবে থেকেও, মানে একীভূত হওয়া যায়নি, একীভূত হওয়া যায় ইনক্লুসিভ নয়। আমি ধরা যাক পশ্চিমবাংলার সাহিত্য বা বই বা গ্রন্থ জগৎ বা ওই বাংলা সাহিত্য চর্চা আসামেও সেভাবে পৌঁছচ্ছে না, বা আসামের আসামে পৌঁছচ্ছে না, আবার আসামের গুলোও পশ্চিমবঙ্গে সেভাবে পৌঁছচ্ছে না। সেটা আমাদের ক্ষেত্রেও তো হচ্ছে। যে ধরা যাক আমি এখানে নেই, বিভাসদা নেই, কবি বিভাস রায়চৌধুরী নেই, থাকলে বলতেন বিভাসদা বনগায় বসে যে লড়াইটা করে, সেটা কিন্তু কলকাতার সঙ্গে একটা বিরাট একটা অসম লড়াই চলে। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে কোনো কিছুর মধ্যেই থাকি না, আমি দেখা ছাড়া কিছু করার নেই।
চুপচাপ থাকি সেটা দেখি, কিন্তু বিভাসদার মতো অ্যাক্টিভিস্ট যারা প্রত্যেকদিন সংস্কৃতি সাহিত্য নিয়ে যারা লড়াই করে যাচ্ছে, তারাও ভয়ঙ্কর রকম বাজে অবস্থায় রয়েছে। সুতরাং আমরা, আপনি যেটা বলছেন আমি একদম একমত যে আমরা শুধুমাত্র একই ভাষা ব্যবহার করি। এমনিতে সাহিত্য রচনার ক্ষেত্রে আমার চারপাশের জগৎটাই কিন্তু আমার সাহিত্য রচনার ক্ষেত্র হয়ে উঠবে, সাহিত্য চর্চার ক্ষেত্রে তাই। কিন্তু আমি যখন এটা একটা আঞ্চলিকতার সাহিত্য, আঞ্চলিকতাকে তো পেরিয়ে যাবে, একটা জায়গায় আঞ্চলিকতাকে পেরিয়ে গিয়ে সার্বিক একটা কথা বলবে বলেই আমরা পাশ্চাত্য সাহিত্যের বিভিন্ন, এই আজকে আমার এখানে যে যারা বসে আছেন নোবেল লরিয়েট বা আমি বনানী ব্যাপারটা বুঝতে পেরেছি, আমি আবার আপনার কাছে আসবো। আমি একটু জরিফের কাছে যেতে চাই, সেটা হলো জফির সেতুর কাছে যেতে চাই, দুঃখিত। সেটা হলো যে আপনি কিন্তু ঢাকায় থাকেন না, যেটা বনানীর যেমন একটা অভিজ্ঞতা, যে কলকাতা এবং আরো অন্য প্রান্তিক যে এলাকাগুলো আছে, যাদেরকে আমরা প্রান্তিক বলি, যে সংজ্ঞায়নও আসলে ঠিক নয়। তো আপনি যেহেতু সিলেট থাকেন, ঢাকায় থাকেন না, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? অর্থাৎ আপনি কি মনে করেন যে এই যে বৃহৎ বঙ্গ, বা ধরা যাক যে বৃহৎ বঙ্গ বাদ দিয়েও ধরেন বৃহৎ বাংলাদেশ, এবং তার সঙ্গে সংযুক্ত পশ্চিমবঙ্গ, যেখানে বাংলা সাহিত্যের চর্চা হয়, আসামে হয়, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? মানে আপনার কাছে কি মনে হয় যে আসলে কি কোনো একীভূত বা সম্মিলিত এরকম কোনো কিছু কি আছে বাংলা সাহিত্য চর্চার? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমার নাম তো মাসুদ যেমন বললেনই, জফির সেতু। আমি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়াই। তো এটা একটা মজার ব্যাপার আপনি যেটা বললেন, যেহেতু আমাদের আজকের মূল বিষয়টা হচ্ছে ফোকাল পয়েন্ট, যেটা বাংলা সাহিত্য চর্চা এবং ইতিহাস। আপনারা জানেন যে 1874 সালে কিন্তু যখন আসাম প্রদেশ গঠিত হয়, তখন সিলেটের একটা বিশেষ অংশ, মানে সিলেট আসামের সঙ্গে চলে যায় বঙ্গ থেকে। এবং এই সময়টা 1874 থেকে 1947 সাল পর্যন্ত, মাঝখানে অবশ্য কিছুদিন ছিল। এই সময়টা কিন্তু বাঙালির বিশেষ একটা সময়, অন্তত বঙ্গবিদ্যা চর্চার ক্ষেত্রে। এই সময়ে আমাদের অনেক রাজনৈতিক ইতিহাস গ্রন্থ রচিত হয়েছে, সাংস্কৃতিক ইতিহাসের বয়ান হয়েছে, এবং সাহিত্যের ইতিহাসও রয়েছে। তো ওই সময়ে সিলেট ঢাকার সঙ্গে না থাকায় কিংবা কলকাতার সঙ্গে না থাকায়, ওই অঞ্চলে যে সমস্ত সাহিত্য রচিত হয়েছিল বাংলা সাহিত্যের ইতিহাসে, তা কিন্তু ভুক্ত হয়নি, উল্লেখিত হয়নি। এবং আরো দুঃখের বিষয়, পরবর্তীকালে যে সমস্ত বাংলা সাহিত্যের ইতিহাস রচিত হয়েছে, সেই গ্রন্থগুলোতেও কিন্তু সেই উল্লেখ নেই। যেমন আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই 3টা জিনিস। যেমন আপনারা নাগরি হরফে লিখিত সাহিত্যের কথা জানেন। হ্যাঁ, সারা পৃথিবীতে কিন্তু বেশিরভাগ ভাষা কিন্তু লিখিত রূপ নেই, এবং সারা পৃথিবীতে 2টি ভাষা আছে, তার কিন্তু ডাবল লিপি আছে। এটা হচ্ছে উত্তর আয়ারল্যান্ডের, আর একটা হচ্ছে বাংলা ভাষা। তো বাংলা ভাষার বিকল্প লিপি কিন্তু নাগরি লিপি, এবং এই নাগরি লিপিতে কিন্তু শত শত গ্রন্থ রচিত হয়েছে, এবং খুবই উন্নত তত্ত্ব সাহিত্য এবং সেই পুঁথিগুলো আমাদের কাছে আছে। আমি যেটা বলতে চাই, বাংলা সাহিত্যের ইতিহাসে এক বর্ণ কিন্তু সেই নাগরি সাহিত্য। আপনারা বুঝতে পারছেন যে ক্ষোভের জায়গাটা বা চর্চার না, আমি ক্ষোভের কথা বলছি না, আমি দুঃখের কথা বলছি। আরো একটা বিষয় খেয়াল করেন, জয়গোপাল দাস, আমরা বলি যে বাংলা সাহিত্যিক গদ্যের জনক বিদ্যাসাগর, কিন্তু বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি রচনার প্রায় 17 বছর আগে 1827 সালে কিন্তু জয়গোপাল দাস বলে ভদ্রলোক বিদ্যুৎ নামক একটা গদ্য গ্রন্থ রচনা করেছেন, এবং এটা আমি পড়েছি। না, বাংলা ভাষায়, এবং ওটা হওয়া উচিত বাংলা ভাষার প্রথম গদ্য গ্রন্থ সাহিত্য। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু ইতিহাসে উল্লেখিত নেই। আমি আরো 2টা জিনিস বলবো। সেটা হচ্ছে, আমরা বলি যে মহাশ্মশানে এসে বাংলা মহাকাব্য চর্চা সমাপ্তি হয়ে গেছে, 1904 সালে কায়কুবা যেটা লিখেছে। কিন্তু দেবীযুদ্ধ নামক একটা অসাধারণ মহাকাব্য বাংলা ভাষায় রচিত হয়েছে, এবং যেটা লেখক ছিলেন শরৎচন্দ্র চৌধুরী। এটার উল্লেখ বাংলা সাহিত্যে কোনো গ্রন্থে নেই, একটি মাত্র গ্রন্থে পরিভুক্ত হয়েছে, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কিন্তু ওই কবির পরিচিতি তিনি দিয়েছেন বরিশালের কবি। তার মানে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে ফের, এবং আপনারা দর্শকরা, আমি যেটা ভাবছি মনে করছি সেটা হলো যে
সাহিত্য চর্চার ব্যাপারটা বৃহৎবঙ্গ বলা হচ্ছে ঠিকই, কিন্তু সেটা পুরো বৃহৎবঙ্গের ব্যাপার থাকেনি। কলকাতা কেন্দ্রিক হয়েছে অথবা ঢাকা কেন্দ্রিক হয়েছে। এই প্রান্তিক জায়গাগুলো, যেটা প্রান্তিক বলছি বোঝানোর জন্য, সেইখানকার ইতিহাস কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে উল্লেখিত নেই, যেটা জফরি বললেন সেটা থেকে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। আমি এই অর্থেই আমি আজমের কাছে যেতে চাই, সেটা হলো যে এই যে নেই, এবং অথচ আমরা বলছি একটা পারসেপটিভ লেভেল থেকে যে হয়তো একটা সম্মিলিত ইনক্লুসিভ একটা সাহিত্য চর্চার ধারা গড়ে উঠেছে, কিন্তু দেখতে পাচ্ছি ইতিহাসের দিক থেকে দেখতে পাচ্ছি যে সেটা গড়ে ওঠেনি। এটা আপনার কাছে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? এবং ভাইকে বলবো আপনি একটু পরে বলেন, আমরা একটু শেষ করি। আমরা একটু শেষ আপনাদেরকে বলার সুযোগ দেবো আমি শেষের দিকে, শেষের 10 মিনিটে। ব্যাপারটা হলো এই যে আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে হাহাকার করার কোনো কারণও দেখি না এবং এর কোনো তাৎপর্য দেখি না। ব্যাপারটা হলো যে অন্যরকম নানান ধরনের পসিবিলিটি ছিল এবং ভবিষ্যতে আছে, সেই ধরনের কাজে খাটানো যায়, সেই ধরনের কোনো প্রকল্প বা উদ্যোগ বা চিন্তা আসলে নেওয়া যায় কিনা। কথাটা বললাম এই জন্য যে আসলে এরকমই হওয়ার কথা ছিল। কারণ আমাদের বাংলা সাহিত্য বলে আমরা যেটা বুঝি, বাংলা সাহিত্যের ইতিহাস বলতে আমরা যেটা বুঝি, এটা একটা পিওরলি কলোনাইজ প্রোডাকশন। মডার্ন বেঙ্গলি লিটারেচার একটা পিওরলি কলোনাইজ প্রোডাকশন, এবং সেটা নর্মালি কেন্দ্র প্রান্ত খুব ব্যাপকভাবে থাকে। আর যে কোনো কলোনিয়াল শাসনের সেন্ট্রাল বৈশিষ্ট্য হলো বেশি প্রান্তিকতা তৈরি করে বাই ডিফল্ট। ফলে এই ঘটনা সাধারণভাবেই ঘটেছে। কিন্তু আমি দুটো ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হিস্টোগ্রাফির দিক থেকে। একটা হলো এই ভারতবর্ষের ইতিহাস হিন্দু এবং মুসলমান এই ক্যাটাগরিতে আলোচনার ব্যাপারটি শুরু হয়েছিল অ্যাংলো ইন্ডিয়ান হিস্টোগ্রাফি থেকে। কাজটা করেছিল ইংরেজরা, এবং এটা ছিল বেসিক্যালি পলিটিক্যাল একটা ব্যাপার, এটা ছিল বেসিক্যালি ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের একটা ব্যাপার। ওই ব্যাপারটা ওই ক্যাটাগরি হিসেবে হিন্দু এবং মুসলমান এটার যে গড়ন এবং পরবর্তীকালে তার যে অ্যাক্টিভিটিজ ইন 19th সেঞ্চুরি, এই ব্যাপারটা না বুঝলে আসলে আমরা এই বৃহৎ বাংলার অংশীকরণ এটা সম্পর্কে কোনো আলাপ করে লাভ হবে না। আমি সেই জায়গা থেকেই বলছি যে চর্চাটা তাহলে কি হয়েছে। চর্চাটা আপনি যেটা বলছেন যে ঔপনিবেশিকতার কারণে বা ঔপনিবেশিক ভাবনার কারণে তারা যেভাবে বিভক্ত করে দিয়েছে এই বিশেষ ধারাটাকে, একেবারেই বাংলা সাহিত্যকে এবং ইতিহাসকেও বিভক্ত করে দিয়েছে। সেই ধারাতে যদি দুই দিকেই সাহিত্য চর্চাটা একেবারে নিজস্ব হয়ে থাকে, মানে ধরা যাক আমাদের ভূখণ্ডের সাহিত্য বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের সাহিত্য, পশ্চিমবাংলার সাহিত্য বা আসামের সাহিত্য তাদের সাহিত্য, তো সেই চর্চাটা কিন্তু সম্মিলিতভাবেই হয়েছে। যেমন একটা উদাহরণ বলি যে রবীন্দ্রনাথকে কিন্তু আমরা তো রবীন্দ্রনাথকে ওকে একটা উৎসব মনে করি, যে রবীন্দ্রনাথ কিন্তু উভয় ক্ষেত্রেই, মানে উভয় দিকেই তিনি কিন্তু সমাদৃত, এবং সেটা নোবেল প্রাইজ পাওয়ার পরে সেটা ব্যাপক হয়ে উঠেছে এবং খুব প্রভাবশালী হয়ে উঠেছে। এখন একটা ঐক্যের সূত্র তো ছিল, যেমন ধরা যাক যে এস ওয়াজেদ আলী, কিংবা ধরা যাক যে কাজী আব্দুল উদ্দ, এরাও কিন্তু এই বিহার সরকারের বাইরেও কিন্তু তাদেরকে আমরা পাচ্ছি, অথবা দীনেশচন্দ্র সেনের আগেও সঙ্গে সঙ্গেই পাচ্ছি। তারাও কিন্তু একটা ঐক্যবদ্ধ সাহিত্য চর্চার কথা কিন্তু বলেছেন এবং করেছেন। তো সেই দিক থেকে দেশভাগের পরে হয়তো সেটা আলাদা হয়ে গেছে। আমার প্রশ্নটা হচ্ছে যে যদি তাই হয়ে থাকে, তাহলে বাংলাদেশের সাহিত্যের চর্চা বা ওখানকার সীমান্তের ওপারের সাহিত্যের চর্চাটা কিভাবে দেখবেন? আমি আগে একটু মরানির কাছে আমি এটা বলি নাই। অথবা যে আপনি যে ক্যাটাগরি ব্যবহার করেছেন এই ক্যাটাগরির সঙ্গে আমার সাফ ভিন্ন মত আছে। কারণ আপনি আলাপটা করেছেন, কিন্তু আমি এইমাত্র যে পয়েন্টটা বললাম সেই পয়েন্টের ভিত্তিতে যে পূর্ব এবং পশ্চিম বাংলা হিন্দু এবং মুসলমান এই যে ক্যাটাগরি, আমি শুধু বলতে চাচ্ছি সম্প্রদায় নয়, এটাকে সম্প্রদায় হিসেবে যে ইতিহাসে দেখা হয় এটা অত্যন্ত মিসরিডিং, মিসআন্ডারস্ট্যান্ডিং। এটা একটা হিস্ট্রিক্যাল ক্যাটাগরি, যে এই ক্যাটাগরি। যেমন আমি প্রশ্ন করেছি যখন আমি ইয়ার সম্পর্কে ঐতিহাসিক যদুনাথ সরকার সম্পর্কে আলাপ করছিলাম, তখন আমি আগেই আলাপ করছিলাম যে যদুনাথ সরকার যে হিন্দু এবং মুসলমান ক্যাটাগরি দিয়ে মুঘল ইতিহাস ব্যাখ্যা করছে, মুঘল আমলের কোনো ইতিহাসে আমি উল্লেখ পাচ্ছি না। তাহলে মাঝখানে ক্যাটাগরি আসলো কত? সেটা একটা জরুরি প্রশ্ন, সেটা অত্যন্ত জরুরি প্রশ্ন। ফলে আমি পূর্ব এবং পশ্চিম বাংলা এই আলাপে খুব বেশি আগ্রহী নয়, কারণ বৃহৎ বাংলার প্রধান বিরোধ কিন্তু এখান থেকেই হয় যে আমাদের সমস্ত হিস্ট্রিক্যাল পারসেপশন 19th সেঞ্চুরি এবং আর্লি 20th সেঞ্চুরিতে কনসেন্ট্রেটেড হয়, যেটা আসলে ছিল কলকাতায় উৎপাদিত সংস্কৃতি এবং সাহিত্য, এবং পূর্ব বাংলার পক্ষে যেহেতু মুসলমান, যেহেতু পলিটিক্যালি পাওয়ারফুল, যেহেতু
খুবই গুরুত্বপূর্ণ মিডল ক্লাস, ফলে ওরা কতটা ওই পশ্চিমবাংলায় উৎপাদিত সাহিত্যের সঙ্গে নিজেদেরকে অ্যাকোমোডেট করতে পারবে, আমরা কিন্তু এন্টার ইতিহাসটা সেভাবে তৈরি করছি। আমি বলছি যে এর মধ্যে একটা গোড়া হচ্ছে না, কিন্তু যারা চর্চা করছেন, আমার প্রশ্নটা হচ্ছে যারা চর্চা করেছেন তারা কিন্তু এটাকে ওইভাবে দেখেননি। তারা কিন্তু একটা ঐক্যবদ্ধ সূত্রের মধ্য দিয়েই কিন্তু চর্চা করেছেন, যদি আমি মীর মোরশেদ হোসেন থেকে ধরি। এবং সেই সূত্রে আমি বলছি যে যারা সাহিত্য চর্চা করছিলেন তারা কিন্তু এটা ভাবেননি, বা তখন ভাবার বিষয় হয়তো ছিল না। পরে এই হিস্টোগ্রাফির ব্যাপারটা এসছে, হয়তো যদুনাথ সরকারের মধ্য দিয়ে যেমন এসছে, বা দেশভাগের কারণে সেটা হয়তো আরো শার্পলি ডিভাইডেড হয়েছে বা বিভক্ত হয়েছে। সেই জায়গা থেকে আমি বনানীকে জিজ্ঞাসা করতে চাচ্ছি, আমার প্রশ্নটা হলো যে সেই জায়গা থেকে যে এখনকার সাহিত্য চর্চাকে আলাদাভাবে দেখতে পারি, কিন্তু একেবারে ঐতিহাসিকভাবে যদি আমি দেখি, সেটা কি বিভক্ত বাংলা সাহিত্য নাকি ঐক্যবদ্ধ কিন্তু আঞ্চলিকভাবে বিভক্ত, বা দেশ ভাগের কারণে বিভক্ত? কোন দিক থেকে আমি আমার যেটা মনে হয়েছে এটা কিন্তু একেবারে, আমি যদি আপনারা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পদসঞ্চার পড়েন দেখতে পাবেন, একেবারে যখন ভাস্কো ডা গামার আগমনের জায়গা 1533, তারপরে এই সময়টা থেকে আসছে, ব্রিটিশরা মানে পরিবেশ স্থাপন করতে চাইছে, সেই সময় থেকেই কিন্তু একটা বারবার করে সেই সময় তো মূলত শাক্ত ধর্মটাই বড় একটা জায়গা ছিল, বৈষ্ণবরা আসছে। এই সময় থেকে কিন্তু ইসলাম ধর্মাবলম্বী যারা ছিলেন তারা বারবার করে ঠেকাতে চাইছেন, বলছেন দেখো যারা আসছে, যারা প্রবেশ করছে, অনুপ্রবেশকারী হিসেবে যারা আসছে, এই যে মশলার নাম করে, ব্যবসার নাম করে যারা আসছে, তারা কিন্তু আস্তে আস্তে ক্ষমতায়নের জায়গায় যাবে। আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই, আমরা আত্মঘাতী বাঙালি, মোসাহেবি বাঙালি, চিরকালই মোসাহেবি করে গেছি। কারো না কারণ মানে আমরা 2 নম্বর হয়েই থাকতে চাই, কোনোদিনই 1 নম্বর হতে চাই। যার ফলে আমার যেটা মনে হয়েছে যে যার ফলে আমার পড়তে পড়তে গা রিরি করে চলে, যখন পদসঞ্চার পড়ছি, যে আমরা কোথায় একটা বড় ভুল করে ফেললাম। দেখা যাচ্ছে যে আমরা চোখের সামনে দেখছি, আমরা আমাদের খাত্র ধর্ম, শাক্ত তেজ এবং তার সঙ্গে ইসলাম ধর্ম, এই দুটো মিলে যেটাকে আটকাতে পারতাম, আটকালাম না, কিন্তু আমরা তাদের ঢুকতে দিলাম এবং মোসাহেবি করতে করতে এমন একটা জায়গা তৈরি করলাম। ওরা যেটা চাইলো, ধর্মের নামে একটা এমন একটা আপনি বলুন তো, যারা সত্যিকারের সংস্কৃতিপ্রবণ মানুষ এখানে যারা বসে আছেন, আমরা যারা বসে আছি, আমরা কবার ভেবেছি আমরা কোন ধর্মের মানুষ, কবার ভেবেছি? কিন্তু যারা এটা ধর্ম আসলে পাওয়ার পলিটিক্স, এই পাওয়ার পলিটিক্সের উপর দাঁড়িয়ে, মোসাহেবির কণার উপর দাঁড়িয়ে ইতিহাস রচনা হয়েছে। ভারতবর্ষে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ একরকম করে ইতিহাস রচনা করেছে, পাশাপাশি যখনই এখানে রচনা হবে তারা কি ছেড়ে দেবে? তারাও তাদের মতো করে ইতিহাসে আস্তে 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 সত্য ইতিহাস বুঝছে গিয়ে একটা নতুন ইতিহাস তৈরি হচ্ছে। আগামী দিনে আমার মনে হয় আর 50 বছর বাদে ইতিহাসে এমন অবস্থা হবে যে প্রত্যেক আমাদের দুটো পারের ইতিহাস হবে দ্বৈরথের ইতিহাস, যুদ্ধের ইতিহাস। আমরা কেউ কাউকে কিন্তু রেয়াত করে ছাড়ছি না, কারণ এটাই স্বাভাবিক হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, আমি একমাত্র সাহিত্য রচনার ক্ষেত্রে দেশভাগ নিয়ে একটা বড় জায়গা তৈরি হচ্ছে। দেশভাগের যন্ত্রণা যারা চলে গেছে তাদের সব থেকে বেশি, আমার নিজে যেমন আমার বাড়ি থেকে সবাই যখন চলে গেছে, আমার দাদু কিছুতেই যাবেন না, শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন চলে যেতে। কিন্তু যখন আমি হাসান আজিজুল্লাহের আগুন পাখি পড়ছি, তখন কিন্তু আমারও মনে হচ্ছে যাকে ওখান থেকে এখানে আসতে হয়েছিল তারও কিন্তু সমান যন্ত্রণা। সেই ইতিহাস তো কোথাও লেখা নেই সেভাবে। ইতিহাস চর্চাতে এরকম একটা একপেশে ব্যাপার থাকবে কেন? আমরা প্রত্যেক দিন যারা পাওয়ারে আছে তাদের না মোসাহেবিপনা করেই চলি। আমাদের যে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে সেটাকে আমরা কাজে লাগাই। বনানী, আমি এবার একটু জফির সূত্রের কাছে যেতে চাই। আপনি একটু এই যে যেভাবে আমরা দেখি আর কি ঐতিহাসিক দিক থেকে এবং চর্চার দিক থেকে, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন বা কিভাবে আপনি দেখেন, আপনার দৃষ্টিভঙ্গিটা কি যদি বলেন? আসলে কথার পেছনে তো অনেক কথা থাকে। ধরেন এই ধরনের ইতিহাস রচনার কারণ কি থাকে? যে কোনো ইতিহাস রচনার পেছনে তো একটা আত্মপরিচয় নির্মাণের কিংবা জাতীয় চেতনার প্রতিফলন বা ঐতিহ্যকে অনুসন্ধানের একটা বিষয় থাকে। এই যে আমি বললাম যে আত্মপরিচয় নির্মাণের একটা বিষয়, যেটা মোহাম্মদ আজম বললেন, আমাদের ইতিহাস লেখা হয়েছে যে সময় এটা
ঔপনিবেশিক শিক্ষারই একটা প্রতিফলনের জায়গা থেকে। তো উপনিবেশ আমাদের কিন্তু আত্মপরিচয় নির্মাণের ক্ষেত্রে যে দিকটাতে ঠেলে দিয়েছে সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের আত্মপরিচয় নির্মাণ করছি কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে, তাই না? তো ফলে এবং এই সংকটটা এখনো রয়ে গেছে। হ্যাঁ, তা তো অবশ্যই রয়ে গেছে। এবং আপনি দেখবেন যে বাংলা ভাষার ইতিহাস কিন্তু আমি এখানে এখানে তপতি ভট্টাচার্য আছেন, আরো অনেক মানে বিখ্যাত গবেষক আছেন। বাংলা ভাষার ইতিহাসটা কি যথাযথ ইতিহাসটা কি আমরা শুনেছি, এটা আপনার কাছে শুনেছি। আমি এবার একটু চর্চার দিকটা যাই। ধরা যাক যে বাংলাদেশে যে সাহিত্য চর্চা এখন এই মুহূর্তে হচ্ছে, বা ধরা যাক যে স্বাধীনতার পর থেকে গত 50 বছর আমরা যে সাহিত্য চর্চাটা করেছি, যেভাবে আমাদের এই স্থানিক এবং আমাদের এই দেশের এবং এই ভৌগোলিক ভূখণ্ডের মধ্য থেকে যে সাহিত্য চর্চাটা হয়েছে বা হচ্ছে, সেইটা আর পশ্চিমবাংলায় বা ধরা যাক আরেকটু বড় করে আসামের কথা যদি বলি, তপদীপদা কি এখানে আছেন নাকি? ও আচ্ছা, আমি আপনাকে দেখতে পাচ্ছি না আলোর কারণে। আচ্ছা, আপনি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখন কি মনে হয় না যে দুই ধারাতেই আলাদা আলাদা ভাবে সাহিত্য চর্চা হচ্ছে? না মাসুদ ভাই, আমার কথা কিন্তু দুইবার কিন্তু আমার অসম্পূর্ণ রয়ে গেছে। আমি একটু এক মিনিট আমি বলি। সেটা হলো, দেখেন, প্রধান দুইজন ইতিহাস লেখক, সাহিত্যের ইতিহাস লেখক সুকুমার সেন এবং দীনেশচন্দ্র সেন, তাই না? দীনেশচন্দ্র সেন কিন্তু বঙ্গভাষা ও সাহিত্য লিখেছেন। কিন্তু আমরা শুনেছি, আমরা বুঝে ফেলেছি যে কিভাবে তারা ইতিহাস চর্চা করেছেন, কিন্তু আমি জিজ্ঞাসা করছি যে চর্চার অ্যাপেন্ডিক্স আকার মানে অ্যাপেন্ডিক্স আকারে কিন্তু কিছু ইতিহাসটা আসছে, সম্পূর্ণ হয়ে কিন্তু আসে নাই। সেই প্রক্রিয়া কিন্তু এখনো রয়ে গেছে। অর্থাৎ এই পর্যন্ত বাংলা সাহিত্যের যে ইতিহাস লেখা হয়েছে সেটা হচ্ছে আঞ্চলিক ইতিহাস এবং খণ্ডিত ইতিহাস এবং উদ্দেশ্য প্রণোদিত ইতিহাস। এটা হচ্ছে আমার কথা। এইখান থেকে আমার প্রশ্নটা যেটা করতে চাচ্ছিলাম আপনাকে, যে এখন যেভাবে সাহিত্য চর্চা হচ্ছে সেটাকে আপনি কিভাবে দেখেন? সেটা কি আপনি মনে করেন যে একটা ঐক্যবদ্ধ চর্চার ধারা চলছে, নাকি আমাদের মতো করে আমাদের সাহিত্য চর্চা করছি পশ্চিমবাংলায় বা আসামে, তাদের মতো করে তাদের সাহিত্য চর্চা করছেন, এবং সেই বৈশিষ্ট্যগুলো কি মনে হয়? না, এখন তো এখন যে মিডিয়ার যে আমাদের, যেমন আমি বলি, আমরা কিন্তু একটা রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের ভিতর দিয়ে কিন্তু স্বাধীন হয়েছে। তো আমাদের সাহিত্যটা কেমন বা ওদের সাহিত্যটা কেমন, এই চর্চার জায়গা থেকে? না, আগে কিন্তু দেখেন মানে কেন্দ্র বলে একটা বিষয় ছিল, এবং সেটা কিন্তু যোগাযোগ ব্যবস্থার কারণে হোক অন্যান্য কারণে হোক, এখন কিন্তু যে যে ইলেকট্রনিক মিডিয়ার যে বিস্ময়কর যে মানে কি বলবো বিস্তার, সেই বিস্তারে কিন্তু আমার মনে হয় না যে কেন্দ্র এবং প্রান্ত এরকম কোনো বিষয় রয়ে গেছে, যদিও আমাদের মানসিকতা কিন্তু ওই জিনিসটা রয়ে গেছে। বলে আসাম থেকে সেখানে তপতি ভট্টাচার্য যে প্রবন্ধটি আজকে লিখবে সেটা অনলাইনের মাধ্যমে কিন্তু আমি আজকে পেয়ে যাচ্ছি। এমনকি কানাডাতে যে বাঙালি বাংলা সাহিত্য একটা কবিতা লিখছেন সেটা কিন্তু আমি কিন্তু পেয়ে যাচ্ছি অনলাইনের মাধ্যমে, তাই না? সেই জায়গা থেকে একটা বড় সুযোগ কিন্তু আছে এই সমস্ত আঞ্চলিক ধারণার বাইরে ওঠা। মানে লেখার ক্ষেত্রে বা লেখালেখি বা চর্চার ক্ষেত্রে আসলে তো আমরা কোনো প্রেসক্রিপশন দিতে পারি। মানুষ লিখবে হলো তার অ্যাকচুয়াল জীবনযাপনের ক্ষেত্রে, আর জীবনযাপনের ক্ষেত্রে রাষ্ট্রের প্রচন্ড বাস্তবতা, এবং সেই বাস্তবতার অনুযায়ী আসলে লেখকরা লিখছেন। তার মধ্যে যে পারস্পরিকতা নাই তা তো না। যেমন আমি তো অন্তত মনে করি যে আরবান এক্সপেরিয়েন্সের একটা সাম্যের সূত্রে আমি মনে করি যে কলকাতার সাহিত্যগত 50 বছরের মধ্যে অন্তত ঢাকায় 90-এর দশকে কবিতা বেশ প্রত্যক্ষভাবে ফলপ্রসূ হয়ে উঠেছিল, খুব প্রভাব সম্পাদী হয়ে উঠেছিল। সেটাকে আমি ভালো মন্দ ইত্যাদি নিরিখে বিচার করতে চাই না, এবং আমি মনে করি যে আসলে যেটা জরুরি সেটা হলো যে আমাদের সামষ্টিক সামগ্রিক চর্চা এবং পরিচয়, এটার কাঠামোগত কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে। আমরা এই ব্যাপারে আমরা যেন ভুল না করি যে আমি কারোর জন্য একটা আদর্শ ঠিক করে দিলাম যে এই আদর্শ কেউ ছুঁতে চাই, এটা অসম্ভব না, এটা অসম্ভব। ফলে ওটা অত্যন্ত জরুরি। এবং আমি মনে করি যে দুটো জায়গায় খুব ইম্পর্টেন্ট পসিবিলিটিস আছে এবং কাজ কিছু হচ্ছে। একটা জায়গায় খুব হচ্ছে তা মনে হয় না। আজকের দিনে আমি মনে করি যে বাংলার এই বৃহৎ বাংলার সাংস্কৃতিক এবং অপরাপর যোগের চেয়ে একটা বড় যোগের ক্ষেত্র হতে পারে বাংলা ভাষা। যদি আমরা মনে রাখি, আমরা মনে আসলে রাখছি না, মুখে কখনো বলি, কিন্তু কাজে বোঝা যায় না যে আমরা মনে রেখেছি যে বাংলা কিন্তু একটা 30 কোটি মানুষের ভাষা। এটা পৃথিবীর প্রায় যে কোনো বিবেচনা, এমনকি আমরা যদি সিম্পলি কনজিউমার্স অ্যান্ড প্রডিউসার্স এই দৃষ্টিকোণ থেকে দেখি, আমরা যদি টেকনোলজির ভাষা হিসেবে দেখি, তাহলে এটা কিন্তু আসলে একটা বিরাট সম্ভাবনাময় ক্ষেত্র। যেমন টাকার দিক থেকে
পুঁজির দিক থেকে এই ব্যাপারটা আমার মনে হয় যে সবাই পুরো বাংলাদেশ সারা পৃথিবীতে বাংলা ভাষীর একত্রে কাজ করার নানা ধরনের স্ট্রাকচারাল সুযোগ আছে। দ্বিতীয় আরেকটা পসিবিলিটিসের কথা আমি বলি, যেটা অলরেডি অনেকটা ফ্রুটফুল হচ্ছে। আমাদের এতক্ষণ যে আলাপ করলাম, আমাদের এই আলাপের একটা কথা খেয়াল রাখতে হবে যে সাহিত্য পাঠের যে জাতীয়তাবাদী ধারাগুলো গড়ে উঠেছিল কলকাতায় খানিকটা সাংস্কৃতিক, ঢাকায় খানিকটা অনেক বেশি রাজনৈতিক, যে ধারাগুলো গড়ে উঠেছিল এগুলোর কিন্তু নিজস্ব কিছু সীমাবদ্ধতা আছে এবং সেই ব্যাপারগুলো আজকাল বিভিন্ন পক্ষ থেকে পারসিভ করার নানা লক্ষণও আমরা দেখতে পাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ ধারা শুরু করেছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট এবং আমার ধারণা এটা ব্যাপক সম্ভাবনা তৈরি করবে আমাদের সীমাবদ্ধতাগুলো দূর করার, কিংবা বৃহৎ বঙ্গের এক ধরনের পারসেপশনের একটা দারুণ সুযোগ তৈরি করবে। এই ধারাটা তৈরি করেছিলেন, ঢাকায় খুব একটা পরিচিত নয় বলেই আমি কথাটা উল্লেখ করছি। শেলডন পোলকরা শিকাগো ইউনিভার্সিটিতে একটা ইতিহাস ব্যাখ্যার ধারা শুরু করেছিলেন, সাউথ এশিয়ান হিস্ট্রি, 1000 বছরের ইতিহাস, যে সংস্কৃত এলিটিজম অ্যান্ড পার্সিয়ান এলিটিজম কিভাবে এখানকার ভার্নাকুলারগুলোকে খুব দারুণভাবে প্রভাবিত করেছিল এবং সাহিত্যের এলিট ধারা এবং নন এলিট ভার্নাকুলার নানান ধরনের ধারার পৃষ্ঠপোষকতা করেছিল। সেই ব্যাপারটা দুর্দান্ত অ্যান্থোলজিতে, বিশাল অ্যান্থোলজিতে তুলে এনেছিলেন তারা অনেকে মিলে। বাংলার বিষয়ে একটা লম্বা, প্রায় 150 পৃষ্ঠার একটা লম্বা প্রবন্ধ লিখেছিলেন সুদীপ্ত কবিরাজ ওই সংকলনে। এই ধারায় দুটো দুর্দান্ত কাজ করেছেন, একটা আয়েশা ইরানি কাজ করেছেন সৈয়দ সুলতানকে নিয়ে এবং কাজ করেছেন আলাউলকে নিয়ে, খুব গুরুত্বপূর্ণ, এটার নাম হলো থিবো তুবে। দুটো গুরুত্বপূর্ণ কাজ, দুটো পিএইচডি থিসিস বই আকারে বেরিয়েছে এবং দারুণ। কথাটা উল্লেখ করলাম এই জন্য যে এই স্কুল, অনেকগুলো স্কুল, আমি আরো কোথাও কোথাও দেখেছি যে তারা এইভাবে সাহিত্য পড়ার, বাংলা সাহিত্য পড়ার চেষ্টা করছেন এবং সেটা দারুণ ফলপ্রসূ। তারা জাতীয়তাবাদী অনুমান কিংবা 1200 বছর আগে থেকে জনগণ অনেক পরে একটা বাঙালি জাতীয়তাবাদী বিকাশ ঘটবে বলে উন্মুখ হয়ে বিকশিত হচ্ছিল এবং সাহিত্য চর্চা করছিল। এই ধরনের একটা টেলিওলজিক্যাল অনুমান থেকে বেরিয়ে গিয়ে তারা আসলে নানান জায়গায় যে সমস্ত চর্চা দেখা দিয়েছিল তার নানান ধরনের স্থানিক, রাজনৈতিক, পারিপার্শ্বিক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। কথা বেশি বাড়াবো না। যেমন থিবো তুবে দেখিয়েছেন যে আলাউলের সাহিত্য চর্চা আসলে একটা দারুণ কসমোপলিটন, মাল্টিকালচারাল, মাল্টিলিঙ্গুয়াল অ্যান্ড মেরিটাইম ট্রেডের একটা কম্বিনেশন, সেটার ফলে এর মধ্যে আমরা যে সংস্কৃতাইজ ভাষা কিনা, এটা বেঙ্গলি ন্যাশনালিস্টিক কিনা, আরাকানে কিভাবে হলো, ওই যে চর্চাটা আগে ছিল, আগে যে একদম চর্চা হয় না তা না, কিন্তু তার অভিমুখ দারুণভাবে পাল্টে দিয়েছেন এবং এই পাল্টানোর একটা বড় সুদূর প্রসারে আমি পসিবিলিটি দেখতে পাচ্ছি। সেই পসিবিলিটিগুলো হলো যে আমাদের যে জাতীয়তাবাদী ইতিহাসে তো নানান ধরনের সংকীর্ণতা থাকে এবং তাদেরকে দোষ দিয়ে লাভ না, যে যে যাপন করেছে তার মধ্য থেকে সে সংকীর্ণতা তৈরি হয়েছে, এটা কাউকে দোষ দিয়ে তো একটা অর্থহীন ইতিহাস আলাদা। কিন্তু আমরা যদি দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারি, যার দুটো কথা আমি বললাম, একটা হলো ভাষার দিক থেকে আর একটা হলো সাহিত্যের ইতিহাসের যে বিচিত্র ধরনের পড়ার সম্ভাবনা আজকে আমরা নতুন ইতিহাস তত্ত্বে নিউ হিস্ট্রিজমে পাচ্ছি, সেই দিক থেকে আমরা যদি চর্চাটা এগোতে পারি, তার কিছু নমুনা অলরেডি দারুণভাবে আমাদের আছে, হাতে আছে, তাহলে আমার মনে হয় যে এই বৃহৎ বাংলা আস্তে আস্তে আমাদের পারসেপশনে আরো ফলপ্রসূ হয়ে উঠবে, আরো তাজা হয়ে উঠবে, কার্যকর হয়ে উঠবে। বনানী। আচ্ছা, আমার যেটা বলার, আমি প্রথম কথা বলবো যে নতুন কিছু ভাবনার জন্য, কারণ আমরাও কিন্তু এইটুকুতে বোঝাতে পেরেছি যে আমরাও কিন্তু পশ্চিমবঙ্গে আমরাও প্রান্তিক, মানে যারা আমরা এই ভাবনা চিন্তা করছি, যাদের হাতে পাওয়ার তারা কি ভাবছেন আমি জানি না, তাদের কেউ আছেন কিনা, আমার ওপার থেকে এসছেন কিনা তাও আমি জানি না। কিন্তু আমার যেটা বলবার এই নিয়ে কিন্তু আপনাদের একটা কথা বলার, এপার থেকেই, মানে আমি নাম কারোর করবো না, চেষ্টা চলছে যে দুই বঙ্গের ইতিহাসকে যদি একটা কম্বাইনেশন করা যায়, সেখানে যে যে সমস্যাগুলো আছে, শুধু দুই বঙ্গ নয়, আমার মনে হয় বৃহত্তর বঙ্গ, সেইগুলো করা যায়, সেটা নিয়ে করা হচ্ছে। এবং সেই ভাবনা চিন্তাতে আমরা সবসময় আমাদের কিছু মানুষ, আমরা যেমন স্যার রয়েছেন এখানে, আমরা বসে আছি যে যদি হয় আমরা সবসময় পাশে আছি, এই কথাটা আমরা বলেইছি যে আমাদের যদি কোনো রকম সহযোগিতা লাগে আমরা আছি। এটা গেল একদিক। আপনার সঙ্গে আমি এই ভোক্তা বিষয়ক যে বাঙালি 30 কোটি, সুতরাং আমরা এটা করতে পারি, এই জায়গায় আমি একদম একমত নই। তার কারণ আপনি বলবেন, আপনি বাংলাদেশ যেভাবে বাংলাকে ধরে রেখেছে, পশ্চিমবঙ্গ সেভাবে বাংলাকে ধরে রাখেনি। আমার
পশ্চিমবঙ্গে বসে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি পড়ে আমার অনেক ছেলে মেয়ে। আবার আপনি যদি বলেন বেশি যারা প্রবাসী তারা তো আরোই না। মূলত বাংলা মুখের ভাষা এক জেনারেশনের পরে দ্বিতীয় জেনারেশনে, তারপর খিদের ভাষা হয়ে ওঠেনি। যতক্ষণ না বাংলাকে আমরা খিদের ভাষা বানিয়ে ফেলতে পারবো, বা অর্থাৎ জাপান যেটা পেরেছে, আপনি বলতে পারেন যে জাপান পেরেছে, এরকম আমার বহু দেশের কথা আমি বলতে পারি, আমি দেশের বাড়াবো না, ততক্ষণ কিন্তু আমরা না এই চিরকাল সরতে থাকবো, আস্তে আস্তে বাংলাকে আমরা সরাতে থাকবো। ইতিহাস রচনা বলুন আর সাহিত্য রচনা বলুন, আস্তে আস্তে কোথায় যাব আমরা বুঝতে পারছি না। আমি ফেসবুকের মাধ্যমে যেটুকু আপনাদের সঙ্গে যতটা যোগাযোগে হয়েছে, প্রত্যেক দিন বাংলা ভাষার ক্ষেত্রে মানে আপনারা যেভাবে ভাবনা চিন্তা করছেন আমাদের এখানে কিন্তু হচ্ছে না, এটা আমি বলতে পারি। আর এই কোনো নতুন কোনো পদক্ষেপ ফেলতে গেলে সারা বিশ্ব যে আমার পাশে আছে বাংলা ভাষাভাষী বলে আমার মনে হয় না। আপনি লক্ষ্য করবেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ মানে বাংলাটা শুধু বলবার জন্য বলে, আর শখের এই চর্চা একটু কবিতা লিখি বা কবিতা একটু আলাদা করে করবার জন্য করে। বাংলা ভাষাটাকে নিয়ে চলার মতো মানুষ কজন আছে সেই জায়গাটা দেখুন। তা সেই জায়গাটা যতক্ষণ না তৈরি হবে, এই চর্চা এগুলো আস্তে আস্তে শখের খেলনার মতো হয়ে যাবে মনে হচ্ছে আমার, জানি না। আমি দর্শকদের ভেতর থেকে প্রশ্ন নিব শেষ 10 মিনিটে। এখানে তপদীপরা আছে, শেষের দিকে আমাদের আর কিছুটা সময় আছে আলাপ করার, সেই নিয়ে আলোচনা করি। সেটা হলো যে বনানী যে কথাটা বললেন, সেটা হলো যে বাংলা ভাষা এই সীমান্তের ওপারেই কিন্তু এখন একটা হুমকির মুখে। তো সেইখান থেকে চর্চা করে আবার বাংলাদেশের সাহিত্য চর্চা একটা ভিন্ন ধারায় প্রবাহিত হচ্ছে আমাদের স্বাধীনতার কারণেই, এবং আমাদের একটা এমন একটা জাতিসত্তা আমরা নিজেদের মধ্যে ইতিমধ্যে নির্মাণ করতে পেরেছি, সেই জন্য আলাদা হয়ে গেছে। তো জফিরের কাছে আমার প্রশ্ন যে এই যেমন এইরকম প্রান্তিক এবং হুমকির মুখে ভাষা, ওখানে বাংলা, আমাদের এখানে চর্চাটা শুধু আমরা বাংলা ভাষায় করছি, সাহিত্য চর্চা করছি, তো তাহলে ওখানকার সমস্যার ওই মূল সমস্যার কারণে যেখান থেকে বাংলা প্রায় মুছে যাওয়ার মতো অবস্থা হয়েছে, যেটা বনানী বললেন যে প্রথম ভাষা থাকছে কিন্তু এক জেনারেশনের পরের জেনারেশনের আর বাংলা সে হয়তো বলে কিন্তু বাংলায় লিখছেও না, এই অভিজ্ঞতা কিন্তু আমাদের ওখানে গিয়েও হয়েছে। তো সেই দিক থেকে আপনি কি মনে করেন যে একেবারে মানে একীভূত হওয়া দরকার ভাবে সাহিত্য চর্চা হবে, নাকি আমার ধারণা হচ্ছে যে অনেকটাই আমরা আমাদের নিজেদের মতো করে চর্চা করব, এই জায়গাটায় কি আমরা পৌঁছচ্ছি না? ধন্যবাদ। গত পরশুদিন একটা সেশন ছিল, কবি কামাল চৌধুরী উনি এখানে আছেন। আমি একটা তথ্য জানতাম যে বাংলা ভাষা মানে ইয়ের দিক থেকে দ্বিতীয়, তো চতুর্থ, তো হ্যাঁ হ্যাঁ, তো উনি উল্লেখ করলেন তৃতীয়, এবং আমি নতুন একটা ইনফরমেশন পেলাম এবং আমার ভেতরে এক ধরনের আবেগ তৈরি হয়েছিল। হ্যাঁ তৃতীয়, কিন্তু ওইখানে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, সেটা বলছিলেন যে যদি আমাদের ভাষার সঙ্গে অর্থনৈতিক শক্তিকে আমরা যদি সংযোগ না করতে পারি, তাহলে আমাদের সার্বিক একটা হুমকির সম্ভাবনা আছে। এটা একটা দিক। কিন্তু আমার মনে হয় না যে যেটা আজম বললেন, প্রায় 30 কোটি লোক যেখানে বাংলা ভাষায় কথা বলে এবং বাংলা ভাষাকে কেন্দ্র করে সংগ্রাম করে যুদ্ধ করে যে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হয়েছে, এবং যেখানে রাষ্ট্রভাষা বাংলা এবং বাংলাই সব, সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলা ভাষা যে অদূর ভবিষ্যতে কোনো হুমকির মুখে পড়বে এটা আমি মনে করি না। তবে এখানে যেটা ইতিহাস প্রণয়নের ক্ষেত্রে যেটা আমার একটা কথা, সেটা হলো আমরা দেখেন 47 পরে আমাদের ঢাকা কেন্দ্রিক যে সাহিত্য গবেষণা বা সাহিত্যের ইতিহাস প্রণয়নের ক্ষেত্রে যে সমস্ত ইতিহাস গ্রন্থ পাই, বাংলা সাহিত্যের ইতিহাস পাই, সেই ইতিহাস গ্রন্থগুলো শুধুমাত্র কিছু কবি সাহিত্যিকদের বিবরণ মাত্র, কিন্তু এগুলো তো আসলে সাহিত্যের ইতিহাস তো এরকম নয়। যেটা আজম বললেন যে নতুন দৃষ্টিভঙ্গিতে ভাষা সাহিত্যকে বিশ্লেষণ করা বা সাহিত্যের ইতিহাস রচনা করা এবং সেই জায়গা থেকে এক ধরনের মোটিভেশন তৈরি করা, সেটা যদি সম্ভব না হয় তাহলে আমার মনে হয় না যে আমাদের যে চর্চাটা শক্তি সম্পন্ন হবে।
এবং এই ক্ষেত্রে দুই বঙ্গেই এক ধরনের সংকীর্ণতা আমার অভিজ্ঞতায় আছে। যেমন এখানে মুস্তাক আছেন কিনা জানি না, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ওইখানে আমি একটা বক্তৃতাতে গিয়েছিলাম। সেখানে বাংলা কবিতা নিয়ে একজন অধ্যাপক বক্তৃতা করলেন। সেই বক্তৃতাটি প্রায় 40 মিনিটের ছিল। সেখানে বাংলা কবিতা নিয়ে, সাম্প্রতিক বাংলা কবিতা নিয়ে বক্তৃতা গিয়ে কিন্তু প্রায় 37 মিনিট পশ্চিমবঙ্গের কবিতা নিয়ে কথা বললেন। এখানে 3 মিনিট শুধু বাংলাদেশের কবিতা নিয়ে। আমি এখানেই আমি আজমকে জিজ্ঞাসা করতে চাইছি যে এইটা তাহলে তো এখানেও কিন্তু সেই রকম সেই ব্যাপারটা ঘটছে। হ্যাঁ, তো এইটাকে আপনি কিভাবে দেখেন যে এই সমতার জায়গা থেকে বা সক্ষমতার জায়গা থেকে, চর্চার সমধারার জায়গা থেকে কি বলা যেতে পারে যে এইটাতে এক ধরনের বৈষম্য? যেমন ওরা যখন আলোচনা করে তখন আমাদের অনেকের লেখা বা অনেক লেখককে ওইগুলো তো reference হয়ে যায় তখন। না, শুধু রেফারেন্স না, মানে উল্লেখই করেন না, এরকম ব্যাপারটা ঘটে। সেটা কিভাবে আপনি দেখেন আর কি এই ব্যাপারটা? না, এটা তো অবশ্যই নৈতিকভাবে খুব খারাপ ব্যাপার। আমি যখন লাইব্রেরি থেকে বই তুললাম যে 50-এর দশকের বাংলা কথা সাহিত্য, একটা বই, অনেকগুলো প্রবন্ধের সংকলন, কিন্তু উল্টে দেখলাম যে সেখানে শুধু পশ্চিম বাংলার লেখকের লেখা আছে। কিন্তু ওটার কোনো অসুবিধা নেই, লিখলেই হতো যে পশ্চিমবঙ্গের ঔপন্যাসিকদের সাহিত্য, তাহলে যথেষ্ট। কিন্তু ওই যে ওটাকেই পশ্চিমবঙ্গকে বাংলা জ্ঞান করা, এই ব্যাপারটা 100 বছর আগে তৈরি হয়েছিল। এটা দুঃখজনক যে আমাদের পশ্চিম বাংলার ভাই বেরাদাররা এটা এখনো ত্যাগ করতে পারে না, সেটা দুঃখজনক। এটা আমরা একটা পশ্চাৎপদতা এবং এক ধরনের সংস্কৃতিহীন চর্চা হিসেবে আমরা দেখবো। কিন্তু একটা কথা তো খেয়াল রাখতে হবে যে এই পুরো ব্যাপারটির মধ্যে জ্ঞান উৎপাদন সক্ষমতা এবং জ্ঞান, খারাপ শব্দ, গেলানোর সক্ষমতা, এই দুটো যেমন যুক্ত, ঠিক তেমনি জ্ঞান গেলার জন্য প্রস্তুত জনগোষ্ঠী সেটাও খুব যুক্ত। এবং আমরা কি দেখি না যে এই ব্যাপারটা আমাদের আছে? আমরা দেখছি যেটা কাজ করছে, এটা বাজারে বিকোচ্ছে। তো বাজারে বিকোলে সে ধরনের বই তৈরি হবে আরো। তার মানে যদি কারো এই আফসোস থেকে থাকে, যেমন আমার আছে, আফসোস থেকে থাকে যে আমি অ্যাবসেন্ট কেন, যেখানে বাংলা নাম দিয়ে কাজ হচ্ছে সেখানে আমি অ্যাবসেন্ট কেন, যদি এটা আমার কোনো আফসোস থেকে থাকে তাহলে আমার কাজ হবে ওই জিনিস প্রডিউস করা। আমি আসলে একটা ব্যাপার একটু বলি বনানী, আপনি তারপর বলবেন। সেটা হচ্ছে পশ্চিমবাংলার প্রায় 18টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সাহিত্য কিন্তু পড়ানো হয়। এটা কিন্তু আমি তথ্যগতভাবে বলছি, এবং গবেষণা হয়। আসামে এই তপরদিদা আছেন, উনি প্রাক্তন উপাচার্য আসাম বিশ্ববিদ্যালয়ের। উনি ওই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সাহিত্য পাঠ্য করেছেন এবং এইটা এখন ছড়িয়ে গেছে। এবং প্রধানত যেটা হয়েছে বনানী, প্রধানত যেটা হয়েছে আসামে শুরু হয়েছে, তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে, তারপরে এখন প্রায় 18টি বিশ্ববিদ্যালয়ে এবং আরো বাড়ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আছেন বরেন্দ্র মণ্ডল, তার সঙ্গে আমার কথা হয়েছে। ও নিজে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কমিটিতে আছে। ও বলেছে যে আমি সিলেবাস কমিটিতে থাকার ফলে ও বাংলাদেশে যেহেতু পড়ায়, ও সেই অন্তর্ভুক্ত করার ব্যাপারে খুব বড় ভূমিকা গ্রহণ করেছে। এবং আমি নিশ্চিত যে তপোদিতদাও সেই কাজটি করে চলেছেন। তো এটা একটা কিন্তু ইতিবাচক দিক আছে, একেবারে নেই তা না, এটা ঘটছে এবং বাড়ছে। তো এখন বনানীর কাছে আমার জিজ্ঞাসা আছে, এই যে মুছে যাওয়া, হ্যাঁ মুছে যা, এই একটা কি হয়, আমি যেমন একটু আগেই একটা অত্যন্ত নেগেটিভ কথা বললাম যে সম্ভব না, তাহলে কি বসে থাকবো? তাহলে কি একেবারে চুপ করে যাব? হবে না। আমার শরীরে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ তো আমি আমার লড়াইটা চালিয়ে যাব। সেটা হয়তো কোনো সময়, সব সময় প্রত্যক্ষ লড়াই হবে না, পরোক্ষ। যেমন আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইউজি সেকশনে, আমি তো আন্ডার গ্রাজুয়েট সেকশনে পড়াই, তো আমার ওখানে কিন্তু অপশনাল হিসেবে বাংলাদেশের সাহিত্য আছে। আমি কিন্তু অপশনাল বাংলাদেশের সাহিত্যই পড়াই কলকাতা কারণ এটা আমি একদম জোর করেই পড়াই আমার কলেজে, যেহেতু আমি বিভাগীয় প্রধান। সুতরাং আমি বলে দিই যে না, বাংলাদেশের সাহিত্যই পড়ানো হবে, অন্যটা পড়ানো হবে না। সমস্যা কোথায় হয় জানেন? এবার তখন বলতে হয়, একে বলতে হয় তুমি শিগগিরই পিডিএফ দাও, এই বইটা পাচ্ছি না, ওখান থেকে আমাকে এইটা দাও। কিন্তু আমাকে যদি পড়াতে হয় তাহলে সাফিসিয়েন্ট বই প্রয়োজন, আমার ছাত্রছাত্রীদের কাছে জিনিসটা আমি পৌঁছে দিতে পারি সেভাবে প্রয়োজন। কোথাও একটা এই কাঁটা তার, রাজনীতি, পাওয়ার, এই জায়গাটাও কোনো সমস্যা একদম। এই জায়গায় আমি চাইলেও আমি প্রত্যেকদিন ভাবি যে আমাকে পশ্চিমবঙ্গে কেউ যদি কোথাও
সেমিনারে বলতে ডাকে আমি বাংলাদেশ বিশেষজ্ঞ হয়ে উঠতে চাই, আমি কি সেই বইগুলো আচ্ছা, আমার পাই? একটা বাক্য বলার আছে সঞ্চালক মহোদয়, শুধু একটা বাক্য, সেটা হলো হয় না, এইটাই একটা বড় সমস্যা কিন্তু। আমাদের একটু খেয়াল রাখতে হবে যে পশ্চিমবাংলা 18টা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সাহিত্য পড়ানো হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্য দিয়ে পরিচয় তৈরি হবে, পরিচয়ের মধ্য দিয়ে ডিসকোর্স তৈরি হবে, তার মধ্য দিয়ে আসলে দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হবে এবং তার মধ্যে ইতিহাস পরিবর্তিত হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ সাহিত্য পড়ানো হয়, এটা কিন্তু অত্যন্ত খারাপ দৃষ্টিভঙ্গির একটা প্রমাণ চিহ্ন কিন্তু এর মধ্যে আছে। সেটা হলো এই, আমি যখন আমার ক্লাসে অমিয় ভূষণ মজুমদার পড়াই, তখন কিন্তু পশ্চিমবাংলার সাহিত্য হিসেবে পড়াই না, কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস যখন পশ্চিমবাংলায় বাংলাদেশ সাহিত্য হিসেবে পড়ানো হয়, তখন ব্যাপারটার মধ্যে যে একটা দৃষ্টিভঙ্গিগত ফারাক ঘটে, আমি শুধু সেটা মনে রাখার কথা বলছি, প্র্যাকটিস হিসেবে এটা তো ঠিকই, মানে দুই দেশকে আলাদা করে পশ্চিমবঙ্গ দেখেন, সেটা তো হবেই। আপনি যখন পড়াচ্ছেন, আপনি তখন এই যে বলছেন, এটা কিন্তু আমি শুধু কথাটা মনে করি, প্র্যাকটিস হিসেবে এটাই কিন্তু একই ব্যাপার আছে। কিন্তু তবুও আমার মনে হয় আস্তে আস্তে আত্মিক যোগাযোগটা তৈরি হবে কি, আমি যখন আপনাকে জানবো, তখন আপনার সঙ্গে আমার বন্ধুত্ব তৈরি হবে। আপনাকে আমি জানলামই না, তাহলে আমার বন্ধুত্বটা হবে। এখানে ভাষাগত দিক এই জায়গাটা তো দরকার। এখানে ভাষাগত দিক থেকে যদি আপনি দেখেন, আমেরিকান সাহিত্য ইংরেজিতে রচিত হয়, ইংল্যান্ডের সাহিত্য ইংরেজিতে রচিত হয়, অস্ট্রেলিয়ার সাহিত্য ইংরেজিতে রচিত হয়, নিউজিল্যান্ড হয়, এরকম বহু দেশ আছে, তারা কিন্তু ওই আলাদা করেই পড়ায়। এটা নিউজিল্যান্ডের সাহিত্য, এটা আমেরিকার সাহিত্য, এটা ইংল্যান্ডের সাহিত্য। কাজে কেউ যদি আমাদেরকে আলাদা করে পড়ায়, আমি তাদেরকে গৌরব মনে করি। কেন মনে করি? কারণ আমার জাতিগত পরিচয়, আমার আত্মগত পরিচয় এবং দেশের পরিচয় কিন্তু সেখানে স্পষ্ট হয়ে উঠবে। কাজে এটাকে কিন্তু আমি তর্ক করি আপনার সঙ্গে, তাই যেন হয়। হ্যাঁ, আমি এটাকে মনে করি আমাদেরই আবেগ গৌরব। আমাদের সে কথা বলে না, আবেগ আমাদের সে কথা বলে না, আচ্ছা, আবেগটা অন্য কথা বলে। আমাদের কিন্তু আমরা প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। আমি বলেছিলাম যে দর্শকদের ভেতর থেকে কিছু প্রশ্ন দিতে চাচ্ছি, আপনারা উত্তর দেন, বা আপনারা কার উদ্দেশ্যে প্রশ্নটা করছেন, সুনির্দিষ্ট প্রশ্ন করবেন। আমি 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 আধা মিনিট আচ্ছা, আমি একটা কথা বলিনি, আমার সব পরিচয় দেওয়া হয়নি, আমার পরিচয় দেওয়া হয়নি। আমি বনানী চক্রবর্তী, আর কিছুই করি না সেভাবে, একটুখানি উপর থেকে এসেছি, পড়াই আর কি। আচ্ছা, আমার মনে হয় সাহিত্যের, আমি বিদ্যানগর কলেজ, দক্ষিণ চব্বিশ পরগনা। আমার মনে হয় যে পৃথিবীর সব জায়গায় সাহিত্যের ইতিহাস রচনার ক্ষেত্রে কিছু সমস্যা আছে। নতুবা 1992 সালে ডেভিড পার্কিন বলে একজন ভদ্রলোক, উনি লিখেছেন যে ইজ লিটারেরি হিস্ট্রি পসিবল নামে একটা বই তিনি লিখেছেন। ধন্যবাদ। আচ্ছা, প্রশ্ন চাইছিলাম, জি একটা বাইকটা একটু দেবেন ওনাকে, সুনির্দিষ্টভাবে প্রশ্নটা করবেন। হ্যাঁ লতিফ, এটা শোনা যায় না? আমি গাজী লতিফ, গোপালগঞ্জ থেকে এসেছি। দুধ আমি একটা ছোট কাগজ করতাম। জফি সেতু আমার বন্ধু, মাসুদুজ্জামান আমার অগ্রজ কামাল চৌধুরী এখানে আছে, সবাই নবদ্বীপটা আছে পিছনে, সবাইকে শ্রদ্ধা। আমার আবেদন হচ্ছে জফি সেতুর কাছে, যে খামতির কথা রাজনৈতিক বিভাজনের কারণে গ্রন্থিত হয়নি আমাদের সাহিত্যের ইতিহাসে, সেটি উনি লিখবেন। মাসুদুজ্জামান তীরন্দাজ করেন, আমার অগ্রজ, ওনাকে অনুরোধ করব ওটা ছাপবেন। এটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে সাহিত্য চর্চা, ইতিহাসের এই খণ্ডনের জায়গায় আমি এটুকু আবেদন করলাম। সাহিত্য চর্চায় অনিবার্য জীবনাচরণে নজরুল, হাজার কবির, বৃহৎ বাংলার সাহিত্য চর্চায় হাজার কবির নাম আসবে, 100 কবির নাম তো আসবেই। মাইকেল রবীন্দ্রনাথের একটা উল্লঙ্ঘন হয়েছে, ওখানে নজরুলের সাহিত্য ছিল জীবনাচরণে। এই খামতিটুক কেন, এটা আমি বিনয়ের সঙ্গে জানতে চাই। জফিরকে প্রশ্ন করেছে। আচ্ছা, আমি 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 আগ বাড়িয়ে কথাটা সময় নষ্ট না করে এক বাক্যে কথাটা বলছি, কারণ আমার বক্তৃতার মধ্যে এই প্রসঙ্গটা ছিল। আমি যেই সময়টার কথা বলেছিলাম, দীনেশ চন্দ্র সেন, বিনয় সরকার ইত্যাদি, নজরুল হলেন তার প্রায় একমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যিক প্রতিফলন। নজরুলের মধ্যে আপনারা যে সাহিত্য দেখেন, সেটা কিন্তু আসলে ওই সময়ের ডিরেক্ট প্রোডাক্ট। হুমায়ুন কবির নজরুলকে এই কারণে অসহযোগ আন্দোলনের কবি বলেছি, among many others। পেছনে একজন প্রশ্ন করতে চাইছিলেন, জি হ্যাঁ, আপনি। আমি আচ্ছা, আমার নাম মাহফুজা শিলু,
আমি প্রশ্ন করতে চাইনি, আমি একটা অভিজ্ঞতায় একদম এক লাইনে অভিজ্ঞতা শেয়ার করবেন। আমি দীর্ঘদিন নিউ ইয়র্কে ছিলাম। তো একদিন আমার বন্ধু এখানে আছে আমার পাশে বসা, আলম খুশুদ গেছে, আমার খালাও গেছি আমরা বুদ্ধদেব বসু বড় কন্যা মীনাক্ষী দি বাড়ি। তো আমি যখন পরিচয় করে দিচ্ছি মীনাক্ষী দি আমার খালা, তো মীনাক্ষী দি বললেন তোমরা যেন খালা কাকে বলো? আমি শক। হ্যাঁ, আমার এই কথাটা এখনো মনে আছে, এই জন্য যে ওনাদের আদি বাড়ি কিন্তু বাংলাদেশে, বুদ্ধদেব বসুর কন্যা, প্রতিভা বসুর কন্যা, কি করে জানেন না আমরা খালা কাকে বলি? তাহলে দুই বাংলার কি হবে? না, এটার কারণ কিন্তু দিদি, আমি যেটা বলছি এটার কারণ হচ্ছে, আমি যদি সম্পূর্ণ একজন কলকাতার মানুষ হয়ে আমার চারপাশের মানুষের সঙ্গে কোথাও আমার যোগাযোগ বিচ্ছিন্ন মানুষ হয়ে থাকি, তাহলে আস্তে আস্তে কাকে কি বলে ডাকে এটা আমি ভুলে যাবো। আমি একমাত্র পারি তখনই আমি যখন পাঁচজন মানুষের সঙ্গে মিশবো, তার সংস্কৃতির সঙ্গে আমার সংস্কৃতিকে আদান প্রদান হচ্ছে না। আসলে আমরা একজন আরেকজনকে কতটা জানি সেই জায়গা থেকে কিন্তু আমাদের জানার প্রয়োজন আছে। শাহরিয়া, আমার প্রথম প্রশ্ন প্রফেসর আজমের কাছে। প্রশ্নটা হলো, আমরা এখনো বলি এবার বাংলা ওপার বাংলা, আসলে শব্দটি ঠিক কিনা? কারণ আমরা বাংলাদেশ, তারা পশ্চিমবঙ্গ, এখন সীমান্তের কাঁটাতার হয়েছে উনি বলেছেন, এই বিষয়টি একটু পরিষ্কার করা দরকার। এবং কলকাতা আমাদেরকে অবহেলা করে কিনা? আমি 1994 সালে কলকাতার অবহেলা করার কোনো জায়গা নেই। আমি আপনাকে প্রশ্ন করছি 1994 সালে আমি অন্নদাশঙ্কর রায়কে প্রশ্ন করেছিলাম, যখন তার বয়স 93 বছর। তাকে প্রশ্ন করেছেন যে বাংলার সম্পর্কে, বাংলার ভবিষ্যৎ সাহিত্য চর্চা এবং ইতিহাস সম্পর্কে আপনার ভবিষ্যৎবাণী কি? তো উনি বলেছিলেন যে তোমরা রক্ত দিয়ে ভাষা প্রতিষ্ঠা করেছো, বাংলাদেশের সাহিত্য চর্চা শুরু হয়েছে 52 সাল থেকে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বাংলা ভাষাটা আস্তে আস্তে ধীরে ধীরে এটা হারিয়েই যাবে। তো সেখানে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এটি আপনারা এখন কলকাতায় পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষ, আমি যতটা জানি সর্বশেষ সফর করে জেনেছি তথ্য নিয়ে, যে 20% আপনারা আছেন। তো সেইখান থেকে লড়াই করার কি চিন্তা করছেন? একটা জিনিস হচ্ছে, লড়াই তো দু রকম হয়, একটা সরাসরি লড়াই, একটা গেরিলা যুদ্ধ। সরাসরি লড়াই করে আপনি পারবেন না, সরাসরি লড়াইয়ের জায়গায় কিন্তু আপনি নেই। আপনাকে ওই প্রত্যেক দিনের গেরিলা যুদ্ধ, এবং গেরিলা যুদ্ধের সময় কিন্তু আমরা সব সময়, যেমন মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধীকে আপনাদের প্রয়োজন হয়েছিল, তেমন আমাদেরও আপনাদের প্রয়োজন হয়। আমরা প্রত্যেক দিন কিন্তু আপনাদের স্মরণ করি। আমি তপোধর ভট্টাচার্যকে একটু দিতে চাই, উনি বলতে চাইছিলেন একটা কিছু বলতে চাইছিলেন। তপোধর ভট্টাচার্য প্রাক্তন উপাচার্য, আসাম বিশ্ববিদ্যালয়, এবং আমাদের এই বাংলা ভাষার এপার ওপার বা যেভাবেই বলি না কেন, তিনি একটা সেতুবন্ধ রচনা করে চলেছেন। ধন্যবাদ। প্রাক্তন উপাচার্য এই পরিচয়টার দরকার নেই। আমি তপোধর ভট্টাচার্য, বাংলা ভাষা করার চেষ্টা করি, এই পর্যন্ত এইটুকুই যথেষ্ট। দেখুন, একটা তথ্য হিসেবে অনেকেই জানেন, রফিক তো জানেই, আর আপনাদের সবাইকে শুধু একটা তথ্য হিসেবে জানাচ্ছি। 1994 সালে শিলচরে যেখানে 1961 সালের 19 মে 11 জন বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন, সেখানে আসাম বিশ্ববিদ্যালয় শুরু হয়, আর আমি শুরুতেই যোগ দিই। এবং তখন দিল্লি বিশ্ববিদ্যালয়ের যেটা বিদ্যার ক্রম আছে, সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি যখন সেখানে যোগ দিলাম 1995 সালে, তখন আমি খুব বেশি কথা বলবো না, একটা তথ্যই শুধু দিচ্ছি, যে বাংলা পাঠ্যক্রমটা যেহেতু অন্য কেউ বিশেষ ছিলেন না, দুজনে ছিলেন শুধু, তো আমরা যেটা রচনা করি তার মধ্যে আমি গোলাম আজম ভাইকেও, মোহাম্মদ আজম ভাইকেও জানাচ্ছি, এবং আপনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে আমরা যে বাংলা ভাষাক্রম রচনা করি, বাংলা পাঠ্যক্রম, সেখানে আমরা মনে মনে, এবং আমি সবসময় শ্রেণীকক্ষের বাইরে বলে থাকি, এবং এটার অনেক, যাই হোক, অনেক প্রমাণও হয়তো আছে। তো আমরা বলি যে এইখানে পশ্চিমবাংলা সাহিত্য বা অমুক জায়গায় সাহিত্য হবে না, বাঙালি সত্তা অবিভাজ্য,
সেটা মনে রেখে আমাদের পাঠ্যক্রমটাও তাই হবে। এবং শুরু থেকেই ওয়ালিউল্লাহ, যার শতবর্ষ হচ্ছে এবার, এখানে একটু পরে আলোচনাও আছে, তো তার লাল সালু আমরা পাঠ্য করেছিলাম এবং এটা মূল পাঠ্যক্রমের মধ্যে ছিল, বাংলাদেশের কোটার মধ্যে ছিল না। আমি বাংলাদেশের কোটায় কারণ আমি বাঙালি হিসেবে বাঁচতে চাই, বাঙালি হিসেবে মরতেও চাই। আরো অনেক কথা আছে, কিন্তু সেটা বোধহয় সময় পাওয়া অনেক যাবে না। ধন্যবাদ চিত্রপ্রতীকদা। আমি এখানে আরেকটি তথ্য বলি, আমাদের অনেক বই কিন্তু এখন কলকাতায় প্রকাশিত হচ্ছে, অর্থাৎ ওখানকার পাঠকদের কাছে পৌঁছে যাচ্ছে। যেমন আমার সামনেই আছেন, আপনারা দেখছেন যে কবি কামাল চৌধুরী, তার শ্রেষ্ঠ কবিতা দেশ থেকে বেরিয়েছে, শামীম রেজার বেরিয়েছে, এবং শামসুর রহমানের বেরিয়েছে, আলমাউদ্দিন বেরিয়েছে। মানে এরকম আমাদের সাহিত্য কিন্তু ছড়িয়ে যাচ্ছে ওখানে, এবং আমাদের আত্মপরিচয় নিয়েই কিন্তু সেটা ছড়িয়ে যাচ্ছে বা তার প্রতিষ্ঠা অর্জন করছে। আমি শেষ প্রশ্নটা নিতে চাই, আমাদের হাতে আসলে আর সময় নেই, পেছনে নিতে চাই। হ্যাঁ, যেটা হচ্ছে যে সিলেট যেভাবে বর্তমান বাংলাদেশের সাথে থাকায় আমাদের সিলেটের ভাষা, সাহিত্য, লিপি চর্চাটা দুরূহ হয়ে উঠেছে, আপনারা কি মনে করেন ঠিক সেই কারণে বর্তমানে পশ্চিমবঙ্গ যখন থেকে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক কেন্দ্রটা কলকাতা কেন্দ্রিক না হয়ে দিল্লি, বোম্বাই কেন্দ্রিক হয়ে গেল, তখন থেকেই পশ্চিমবঙ্গের যে সাহিত্য চর্চায় যে বা বাংলা ভাষা চর্চা, আপনি যেটা বললেন যে সেকেন্ড জেনারেশনের মানে খাওয়ার ভাষাটা হচ্ছে না, হ্যাঁ, আপনি কি মনে করেন সিলেট যেটা ফেস করছে ঠিক একই কারণে পশ্চিমবঙ্গেও বাংলা ভাষার বর্তমানে এই অবস্থা? একদমই। আমার 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 হাউজিংয়েই আমার পাশে আমি সব থেকে ভালো কথা বলি, মানে যেটা আমার নিজের ভাইয়ের কথাই শেয়ার করি। আমার মামাতো ভাই, ও সিঙ্গাপুরে থাকে এখন। ও ভীষণ রকম ভাবে মেয়েকে বাংলা ভাষা দিয়ে এ করলো যে মেয়েকে বাংলা ভাষা আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেবো, সেভাবে করতে থাকলো। শেষ পর্যন্ত ক্লাস 8-এ উঠে একটা স্কুল নেই যে স্কুলটাতেও বাংলা পড়াতে পারে। সিঙ্গাপুরেও একটা স্কুল পেল না, ওকে চাকরি ছেড়ে চলে আসতে হবে। এমন একটা অবস্থা, লকডাউনের মধ্যে ওকে চাকরি ছেড়ে চলে আসতে হবে। এখানে কি করে ইঞ্জিনিয়ার, ও তখন বাধ্য হলো যে আমাকে বললো, দিদি তুই এই বইগুলো পাঠিয়ে দিতে পারবি? আমি পারবো 3 মাসের মধ্যে ওকে মোটামুটি একটা হিন্দি শিখিয়ে নিতে, তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না করলে আমাকে চাকরিটা ছেড়ে চলে যেতে হবে। কারণ এবার 9-এ উঠলে সে তার মাধ্যমিকের জন্য বাংলা নেই বলে তাকে ফিরে আসতে হবে। কি করবে তখন বলো? তুমি বললাম তো। আমি আহমেদ মাওলাকে একটু, অধ্যাপক আহমেদ মাওলা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রশ্ন তো চাইছিলেন, বলেন। এটাই আমাদের শেষ প্রশ্ন, আসলে আমাদের আর সময় নেই আমাদের হাতে। সেটা হচ্ছে এই যে আপনারা বৃহৎ বাংলা সাহিত্য চর্চা ও ইতিহাস এই টাইটেলের উপর আলোচনা করছেন। আমার মনে হচ্ছে যে রবীন্দ্রনাথের কথা ধার করে একটা কথা বলতে হয়, আমাদের সব জিনিসকে যেন এরা টুকরো করে নিয়ে আসে। আমাদের বাংলা ভাষার ইতিহাস, বাংলা ভাষার ইতিহাস বলছি, সাহিত্যের না। ভাষার ইতিহাসে আমরা সাধারণত একাডেমিক ভাবে যেটা পড়ি সেটা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত বাংলা প্রশ্ন করেন। আমি সেখানে বলছি সেটা হচ্ছে যে বাংলা ভাষার উৎপত্তির জায়গা যেটা আছে সেটার মধ্যে যে জফির সেতু যেটা বলেছেন যে সিলেটের নাগরী ভাষা কি করে আমাদের সাহিত্যের ইতিহাস বা ভাষার ইতিহাস থেকে বাদ পড়লো, সেটার প্রধান কারণ হচ্ছে এই যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়রা মনে করতেন যে বাংলা হচ্ছে অনেকক্ষণ ধরে একটা কথা ভুলভাবে উচ্চারিত হচ্ছে, নাগরি কিন্তু ভাষা আমাদের সময় নেই মাওলা, আপনি ব্যাখ্যা না করে আপনি প্রশ্ন করেন। বাংলা ভাষার উৎপত্তি আমাদের এখানে 1971 সালে আবার ব্যাখ্যা করছেন, আপনি প্রশ্ন করেন। আচ্ছা, আমি প্রশ্নটাই করছি। প্রশ্নটা হচ্ছে এই যে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে কামরূপী থেকে, বঙ্গীয় কামরূপী। আমি আপনাকে থামাতে বাধ্য হচ্ছি, আমাদের আসলে সময় নেই। আসলে রাজনীতি, ক্ষমতা, এটার কারণে আমাদের এখানে মূলত আমরা এগুলো নিয়ে আলোচনা করব না। আমাদের খণ্ডিত ইতিহাস, এটা হচ্ছে ক্ষমতা এবং রাজনীতি শেষ কথা। আমরা এই নিয়ে আলোচনা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আমাদের একেবারেই সময় নেই, আমি সময় বেশি নিয়ে ফেলেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।